প্রিয় দর্শক যারা দেখছেন এই মুহূর্তে মিলিনিয়াম টেলিভিশন, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টেলিভিশনের বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা বিষয়ের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত বিষয়, ঈদ যাত্রায় সড়কে এত মৃত্যু কেন? এই শিরোনামে আজকের এই বিষয়ে কথা বলবেন আমাদের তিনজন আলোচক। অনুষ্ঠানের শুরুতে আলোচকদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের মাঝে রয়েছেন জনাব কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রয়েছেন জনাব হিরেন পণ্ডিত, লেখক ও কলামিস্ট, এবং আরো যুক্ত হবেন আমাদের সাথে মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের মন্তব্য নিয়ে আজকের আলোচনার প্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে সরাসরি মন্তব্য ঘরে লিখুন, আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখেছি যে এবার ঈদের ছুটিতে অর্থাৎ 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, ঈদের আগে এবং পরে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। বিশেষত সড়কে দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান বলছে বিআরটিএ তাদের পরিসংখ্যান অনুযায়ী তারা বলছে দুর্ঘটনার সংখ্যা 286টি এবং মৃত্যু হয়েছে 320 জন। কিন্তু যাত্রী কল্যাণ সংস্থা যারা সংবাদ সম্মেলন করে যে সংবাদ পরিবেশন করেছে, আমরা সেখানে দেখেছি তারা মৃত্যুর সংখ্যা অনেক দেখিয়েছে। সেখানে মৃত্যু হয়েছে দুর্ঘটনার সংখ্যা হয়েছে 399টি এবং মৃত্যু ঘটেছে 407 জন, এবং অনেকে হতাহত হয়েছে। গতবারের তুলনায় এই দুর্ঘটনার সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। এটি নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা কেন নিরাপদ করতে পারি না আমাদের সড়ককে। এই ঈদের যে পথযাত্রী তারা আনন্দের জন্য, তাদের স্বজনদের সাথে ঈদ করবার জন্য গ্রামে গিয়েছিলেন, তাদের বাড়িতে নারীর টানে ফিরেছিলেন, কিন্তু তারা লাশ হয়ে ফিরেছেন। এই যে প্রতি বছরই যে দুর্ভাগ্যজনক আমরা পরিস্থিতি দেখি, সেটি আসলে কতদিন চলবে? এটি রোধ করবার কোনো উপায় আছে কিনা? আমাদের ভুল ত্রুটিগুলো কোথায়? এবং আমাদের এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো আমরা কি নিয়েছি? সরকার কতটুকু এক্ষেত্রে সচেতন উদ্যোগী? এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আজকের শুরুতেই আমি আলোচনায় স্বাগত জানাবো আমাদের জনাব সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ। আপনার কাছেই আসতে চাই যে শুরুতে আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? প্রতি বছরই যে সংখ্যাটা আমরা দেখছি এটি বাড়তে থাকছে, এবারও কিন্তু কম নয়। এবারই গতবারের তুলনায় বৃদ্ধির হার সরকারি মত, অর্থাৎ বিআরটিএ কে যদি আমরা সরকারি পরিসংখ্যান দেখি, তাতে মৃত্যুর হার গতবারের তুলনায় কিন্তু 19%, এবং যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী সেটি কিন্তু আরো বেশি। এই যে আমরা কেন সড়ককে নিরাপদ করতে পারছি না আমাদের যাত্রীদের জন্য, জনগণের জন্য? প্রথমে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা আমাদের সঙ্গে যারা সহ আলোচক হিসেবে আজকের এই অনুষ্ঠানে আছেন এবং যারা এই শোটা দেখছেন, প্রত্যেককে ঈদ উত্তর শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, আমাদের এখানে আমি একটু ক্ষমা চেয়ে একটুখানি কথা বলতে চাই। আপনার সাউন্ডটা একটু চেক করে নেন, আমরা আসলে খুব একটু কম শুনছি। জি, এখন নিশ্চয়ই বোঝা যাবে মনে হচ্ছে। একটু লাউডলি জি বলুন। আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে সড়কের কথা এসছে, তো সড়কের দুর্ঘটনা কেন বাড়ছে, প্রাণহানির সংখ্যা কেন বাড়ছে, এটা এই দেশের জন্য মানে অস্বাভাবিক কিছু বলে আমার কাছে মনে হয় না। এই জন্য আজকের থেকে 20-30 বছর আগে বাংলাদেশের সড়কের লেন্থ যেরকম কম ছিল, অর্থাৎ দৈর্ঘ্য যেরকম কম ছিল, গাড়ির সংখ্যা কম ছিল। প্রতি বছর গাড়ির সংখ্যা বাড়ছে, সড়কের সংখ্যাও বাড়ছে। তো সেই অনুযায়ী ব্যবস্থাপনার সংখ্যা ততটা বাড়েনি, অর্থাৎ দক্ষতা তো আরো নিচে চলে আসছে। একটা হচ্ছে লোকবল আর একটা হচ্ছে যে দক্ষতা, দুটোতে দারুণ ঘাটতি। আর বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, আমি যদি এক কথা বলি বা চোখ বন্ধ করে, আমরা এখানে 3 জন আপাতত আছি, 3 জন চিন্তা করি, যারা শুনছেন তারা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, বাংলাদেশে একমাত্র সম্ভবত সেক্টর যেখানে কোনো আইন কানুনের কিছুই বালায় নাই, অবশিষ্ট নাই, কেউ না, প্রেসিডেন্ট ছাড়া আর কেউ আইন কানুনের, সড়ক আইন কানুনের তোয়াক্কা করে না, খোদ প্রধানমন্ত্রী থেকে সবাই। আমাদের এখানে যেটা বিধিবিধানে যা আছে তা কেউ ফলো করে না। সো এখানে যা হওয়ার তাই তো হচ্ছে। আরো যে খারাপ হয় নাই, আমি এতে হচ্ছে আল্লাহর কাছে এবং প্রকৃতির কাছে বা মানুষের কাছে সন্তুষ্টি ব্যক্ত করছি। মানে আরো দুর্জয় ঘটতে পারত। ন্যূনতম ব্যবস্থাপনার চেষ্টাও করা হচ্ছে না, করছেও না। যে যেভাবে পারছে চালাচ্ছে গাড়ি, বা গাড়ি চলছে, যানবাহনের ফিটনেস নাই, লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র নাই, তারপরে যারা দেখভাল করবে তাদের ঠিক সেইভাবে দেখভাল করার কোনো অভিজ্ঞতা নাই। সব মিলিয়ে আপনি যে সেক্টরের কথা বলছেন বা আমরা যে সেক্টর নিয়ে আলোচনা করছি, এটা দারুণ হতাশাজনক একটা জায়গা। তাহলে ঈদে মানুষের
আনন্দের জন্য বাড়ি ফিরে, ঘরে ফিরে আনন্দ উৎসবে যাওয়ার জন্য চলছে, আর সেখানে যা সে লাশ হচ্ছে। তারপর হচ্ছে আমাদের বেপরত্ব, যাদের হাতে গাড়ি ওঠার কথা না তাদের হাতে গাড়ি ওঠে। আপনি খেয়াল করবেন মোটর সাইকেল এখন ক্লাস 8, 7 পড়ুয়া ছেলেরা 2জন 3জন ক্যারি করে চালাচ্ছে, 9, 10-এর ছেলেরা চালাচ্ছে। এবং এগুলা যেরকম শুধু সরকার না, আমাদের সমাজ ব্যবস্থা এরকম হচ্ছে, এখানে যে গার্জিয়ানশিপ একটা আছে বা বলবে তাদেরকে থামাবে, সেটা কিছু কোনো তোয়াক্কাই হচ্ছে না। অর্থাৎ আমরা দিনকে দিন তলানিতে পড়ছি। আমাদের সংস্কৃতি বলেন, গার্জিয়ানশিপের যে সংস্কৃতি একসময় এই দেশে ছিল, সব দেশে এরকম থাকে না। আমাদের দেশে একান্নবর্তী পরিবার যেরকম ছিল, একান্নবর্তী অর্থাৎ সমাজের গার্জিয়ানশিপের একটা রোল ছিল, এই রোলটা এখন ক্রমেই বিলুপ্তির দিকে যাচ্ছে। একই সঙ্গে আইন কানুনে যেটা বললাম সেটার দিকে তো কারো কোনো তোয়াক্কা নেই। মামলা মোকদ্দমা যা হচ্ছে, সড়ক ব্যবস্থাপনার আইন কানুন যা হচ্ছে সেটারও প্রয়োগ হচ্ছে না, আদালতে পড়ে আছে। তো আমরা কি চিন্তা করব, কি আশা করব? সেই জায়গায় আমি মনে করি যে এই সেক্টরটাকে যদি একটু ভালো করতে চায়, তাহলে প্রথমত হচ্ছে আমাদের সড়ক ব্যবহার আইনটা সম্পর্কে নাগরিক থেকে আরম্ভ করে চালক সবার দায়িত্ব আছে, সবার এই জায়গায় সজাগ হতে হবে। আমরা সড়ক ব্যবহার সম্পর্কে নাগরিকরা একবারেই সচেতন না। আমি এই ক্ষেত্রে নাগরিকদের দোষও দিচ্ছি, কারণ আমরা মোবাইল টিপছি, সড়ক পার হচ্ছি, মোবাইল হাতে নিয়ে নানান কিছু করছি। মহাসড়কগুলোতে কোন সময়, অর্থাৎ খালি সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়। মহাসড়ক যখন ফ্রি থাকে তখন দ্রুত গতির যানবাহন চলতে থাকে। রাস্তা পারাপার আমরা এরকম কেউই জানি না, বেশিরভাগই জানি না, যে কারণে সব দুর্ঘটনার শিকার হয়। রাস্তা ক্রসিং থেকে আরম্ভ করে বাই লেন ক্রস করা সব কিছুতেই। কিন্তু এই আমাদেরই একটা অংশ। আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকি, একমাত্র ক্যান্টনমেন্ট, তখন কিন্তু সবাই সভ্য হয়ে যায়। রাস্তাঘাট যিনি পারাপার হন তিনি সভ্য হন, যিনি গাড়ি চালক তিনি সভ্য হন, যিনি রাস্তা মেনটেনেন্স করেন তিনি সভ্য হন। তাহলে কোন জায়গাটা খামতিটা হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, অনেকাংশে দুর্ঘটনা কমানো যায়। জি, ধন্যবাদ কুদ্দুস ভাই, আপনার কাছে আবারও আসবো। আপনি যেটা বলছেন যে আমাদের যারা পথচারী বা নাগরিক আছে তাদের একটা দায়িত্ব আছে, সচেতন হওয়ার ব্যাপার আছে, কিন্তু আসলে মূল সংকটটি কোথায়? মানে এখানে হয়তো নাগরিকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার জন্য হয়তো 5% দায়ী, কিন্তু 95% দায়ী তো অন্য প্রসঙ্গগুলো। যেখানে আমরা দেখছি যে আমাদের বড় বড় রাস্তাঘাট হয়েছে, আপনি নিজেও বলেছেন রাস্তার পরিধি বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে, মানুষের মোবিলিটি বেড়েছে, কিন্তু এই যে রাস্তার শৃঙ্খলা ফিরে আনা গেল না কেন? আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, 2041 সাল নাগাদ আমরা ইউরোপের সমকক্ষ হতে চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, স্মার্ট ব্যবস্থাপনার স্বপ্ন দেখছি, কিন্তু সড়কের এই বেহাল দশা কেন? সেটি নিয়ে আপনার কাছে আমি কিন্তু ওইটাই বলছি, আপনি যেটা বলছেন এটাই বলছে, কিন্তু স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, স্মার্ট বলতে পারি, ডিজিটালাইজেশন বলতে পারি, কিন্তু কার্যত কি কোনো কিছু হয়েছে? এগুলো হচ্ছে আমরা ওই যে গরিবের দেশে একটা কথা আছে না, ভালো একটা শব্দ ইউজ করা। ইউরোপের কথা বলছেন, ইউরোপের কাছাকাছি না। ইউরোপের যদি 100% দেশে কার্যক্রম চলতো, তাহলে কি আর এগুলো আমরা বলতে পারি? সভ্যতা, বভ্যতা, মূল্যবোধ, সংস্কৃতি কোনো কিছু আছে। ইউরোপ বাদ দেন না, ভারত পাশে, তাদের সংস্কৃতির কাছাকাছি আমরা আছি। আমাদের এগুলো ভাবতে হবে, এগুলো বলতে পারি, আমরা বলি, আত্মতুষ্টির জন্য বলি। জি, কুদ্দুস ভাই ধন্যবাদ। কিন্তু আসলে শুরুটা করতে হয় মাথা থেকে। আমাদের মাথা ঠিক হয় তাহলে সবটাই ঠিক হয়। এরকম বলা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় যদি তারা যদি কার্যকর হতো বা তারা যদি জবাবদিহি করতো, তারা যদি শক্তিশালী হতো, তাহলে সড়কে আরো শৃঙ্খলা ফিরানো যেত। আমরা অনেক ঘটনা জানি যে সড়কের আমাদের যে শ্রমিক যে গোষ্ঠী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, মালিকদের আসলে অনেকটা কথা শুনতে হয় সরকারকে। অর্থাৎ আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সড়ক নিরাপদ আইনের ক্ষেত্রে সেখানে সাধারণ যাত্রীদের যতটা গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মালিকদের স্বার্থ, এই সমালোচনা আছে। আসবো আপনার কাছে, আসতে চাই জনাব হীরেন পণ্ডিত আপনার কাছে। আপনি বিভিন্ন সময় লেখালেখি করেছেন সড়ক দুর্ঘটনা নিয়ে, আপনি কি দেখছেন? আমরা একটু জানতে চাই যে সরকারের কতটা প্রস্তুতি বা উদ্যোগ আছে এই যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার ক্ষেত্রে বা এটাকে নামিয়ে আনার ক্ষেত্রে, আপনি কি দেখেছেন? আমরা যে আলোচনাটি শুনি যাত্রী কল্যাণ সংস্থা তারা খুব সমালোচনা, তারা বলছে যে আসলে সরকার জবাবদিহিতা নাই, তারা আসলে এটা চায় না এবং এক ধরনের স্বার্থান্বেষী মহলের কারণে সড়কের দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ কুদ্দুস ভাইকে, উনি অনেক সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন।
তারপরে আমি সরকারের যে কমিটমেন্ট বা প্রতিশ্রুতির জায়গাগুলো এটি একটু তুলে ধরি, তারপরে সরকারে বর্তমানে কি কি পদক্ষেপ নিয়েছে গিয়ে কোন কোন জায়গায় এখনো সফলতার মুখ দেখেনি এই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। এসডিজি বা উন্নয়ন অভিষ্ট 3.6 যেটাতে বলা হয়েছে যে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা 2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনবে, এবং এসডিজি 11.2 বলা হয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত যানবাহন সম্প্রসারণ ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থার উন্নতির মাধ্যমে 2030 সালের মধ্যে নিরাপদ, সাশ্রয়ী ও সুলভ পরিবহন ব্যবস্থার সবার জন্য প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং 2030 সালের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জন করবে। এখন সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ছোট আকারে যদি বলি, যেমন সড়ককে নিরাপদ করার জন্য সরকার বলছে যে তারা ডিভাইডার স্থাপন শুরু করেছেন এবং বেশ কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তাকে বাঁকা রাস্তাকে সরলীকরণ বা সোজাকরণের জন্য কাজ করছেন ওনারা। সড়ক 4 লেনে উন্নীত করার চেষ্টা করছেন। মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার, এটা পাবলিক হিসাবে পাইলট হিসাবে দুইটি জায়গার কথা বলা হয়েছে, একটা টাঙ্গাইলের কথা, একটা সিরাজগঞ্জের দিকে আপাতত করছেন ওনারা। তারপরে গতি নিয়ন্ত্রণের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন করার জন্য যে বিষয়গুলো তারা চিন্তা করছেন সেটা হচ্ছে দক্ষ চালক তৈরি করা, দুর্ঘটনা নিয়ন্ত্রণে একটা টাস্ক ফোর্স সরকার করেছে। সড়ক পরিবহন শুধু আসলে এটা মাল্টি সেক্টরাল একটা বিষয়, যেমন এখানে পরিবহন মালিকদের বিষয় আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, শ্রমিক, তারপরে যাত্রী, পথচারী, সংশ্লিষ্ট সবাইকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। কতুস ভাই যেটা বললেন যে মোবাইল ফোনে কথা বলছেন, রাস্তা পার হচ্ছেন, এক্ষেত্রে একটা দ্রুত মানে গতি সম্পন্ন গাড়ি কি করবে বলেন, এখানে তো কিছু করার থাকে না। সুতরাং সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে। তো সড়ক পরিবহন ব্যবস্থায় সরকার দাবি করছে যে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে এবং বিআরটিএ কার্যক্রমকে অধিকাংশই প্রযুক্তি নির্ভর টেকসই নিরাপদ ব্যবস্থার দিকে ওনারা এগিয়ে যাচ্ছেন এবং ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন, তারপরে ডিজিটালাইজড ব্যবস্থা এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় বিশ্বব্যাংক 3,000 কোটি টাকা দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক ওইটা বিশ্বব্যাংক হচ্ছে 3,000 কোটি, বাংলাদেশ সরকার দিচ্ছে 2,000 কোটি টাকা। এই টোটাল 5,000 কোটি টাকা ব্যয়ে গত বছর থেকে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট বাস্তবায়ন শুরু করেছেন। এখন আমরা দেখি যে আসলে সমস্যাগুলো কোথায়। সমস্যার প্রথম, এই রোড সেফটি প্রজেক্ট বাস্তবায়ন করছে, বাংলাদেশে টাকা বরাদ্দ হয়েছে, প্রকল্প আছে, কিন্তু সড়ক দুর্ঘটনা কমছে না কেন? আমরা তো দেখছি যে আপনি বলছেন গতবার শুরু হয়েছে, 1 বছর হয়ে গেল, তার ফল কোথায়? মানে ফল কেন আমরা পাচ্ছি না? আরো যে বিষয়গুলো কয়েকটা একেবারেই তুলে ধরা দরকার, যেমন চালকের অদক্ষতার ব্যাপার তো আছেই, তারপরে অনেক যানবাহনের ফিটনেস নেই, সেরকম যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলছে, তারপরে অনেক সেতুর অবস্থা নাজুক অবস্থায় আছে এবং অনেক সময় ওই যে ড্রাইভারদের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না বা তাদের কাজের নিশ্চয়তা থাকে না। অনেক সময় একই ড্রাইভার মানে 24 ঘন্টা গাড়ি চালাচ্ছে, তার বিশ্রামের কোনো ব্যবস্থা নেই, বাস্তবে দেখা যাচ্ছে সেগুলো। এবং যার জন্য অনেক সময় সে দুটো ট্রিপ দিতে পারলে তার জন্য অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ থাকে, এই জন্য তার একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে। সুতরাং ফাঁকা রাস্তা পেলে সে অনেক বেশি, যেটা অনেক সময় দেখা যায় যে লিমিটের বাইরে গিয়ে দ্রুত গতি সম্পন্ন ভাবে সে গাড়ি চালাতে শুরু করে। এই দুর্ঘটনাগুলো তো আছেই। তাছাড়া অনেক সময় দেখা যায় লক্ষ্য অচল যানবাহন যেন ভাবে রং বা মেরামত দিয়ে করে ওনারা চালাচ্ছেন। এই বিষয়গুলো মানে সরকার এখনো মানে উত্তরণ করতে পারে নাই। 2018 সালে সরকার যে সড়ক পরিবহন আইনটা করেছে সেইটা গত বছরের ডিসেম্বরে একটা বিধিমালা করেছে। সেই বিধিমালা এখনো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। যদি হয় আশা করা যায় যে কিছুটা উন্নতি হবে। তাছাড়া আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ গত ডিসেম্বরের 27-এ যে ইশতেহার ঘোষণা করেছে সেখানে একটা সড়ক নিরাপত্তা আইন আলাদা করার চিন্তা করেছেন এবং ইতিমধ্যেই একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে এবং মানে এখানে মালিক পরিবহন, সরকারি বিভিন্ন পেশার লোকজন এই কমিটিতে আছেন। দেখা যাক এই কমিটি মানে যে আইনটা দেন মানে সেটা কতটা
আমাদের দেশে মানে কার্যকরী হয় এবং কিভাবে ভূমিকা রাখতে পারে সেই দিকটা অবশ্যই আমাদের দেখতে হবে। তবে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, পরে যদি আমরা শুনবো আপনার বিষয়গুলো। আপনি যেটা বলছেন যে সরকারের নানা রকম পদক্ষেপ, গৃহীত প্রকল্প, নানা রকম উদ্যোগ, আইনের কথা বলেছেন, কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু আমাদের সড়ককে নিরাপদ করতে পারছি না। আমাদের এবার দেখে যেটা এই যে ঈদ যাত্রায় ফরিদপুরে বাস এবং পিকআপ সংঘর্ষ হলো, সেখানে 15 জন মৃত্যুবরণ করলো। আমরা দেখলাম যে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় একেবারে ট্রাক অন্য পরিবহনের উপরে গাড়ি তুলে দিল ট্রাক, এবং সেখানে 14 জনের মৃত্যুবরণ করলো। এই যে দুটো ঘটনায়, অর্থাৎ 15 জন এবং 14 দুটো ঘটনায় প্রায় 29 জন মারা গেল। সেখানে কিন্তু বিআরটিএ নিজেই বলছে যে তাদের পরীক্ষা করে দেখা গেছে তাদের মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, এই যে ফরিদপুরে বাসের কথা বলেন বা ট্রাকটির কথা বলেন, তাহলে বিআরটিএ নিজেই বলছে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, অর্থাৎ ফিটনেস নাই, তাদের লাইসেন্স নাই। এই যে ফিটনেস নাই, লাইসেন্স নাই, এই কথাগুলো তো আমরা অনেকদিন থেকে শুনছি। তাহলে এটি কেন ফিটনেস ফিরে আনা যাচ্ছে না যানবাহনের? কেন লাইসেন্স ছাড়াই যানবাহনের ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে? মানে সেটি সংকটটি কোথায়? আমরা জানি যে বিআরটিএ টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে লাইসেন্স পাওয়া যায়, সেখানে সনদ পাওয়া যায়। এই কথাগুলো তো পত্রপত্রিকা আসছে। আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যারা মোজাম্মেল হক চৌধুরী, আমরা জানি না তিনি সময়মতো যুক্ত হতে পারেননি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম যে ঈদে সড়ক দুর্ঘটনার সংখ্যা এবার বেড়েছে। আমরা দুটো পরিসংখ্যানের উল্লেখ করেছি যে বিআরটিএ যে পরিসংখ্যান দিয়েছে সেখানে সড়ক দুর্ঘটনার সংখ্যাও কম এবং মৃত্যুর সংখ্যা কম, 320 জন, কিন্তু আপনারা বলছেন যে এবার 407 জন মৃত্যুবরণ করেছে সড়কে। তো এই আপনাদের পরিসংখ্যানের সাথে বিআরটিএ এর পরিসংখ্যানে একটা বড় পার্থক্য আমরা লক্ষ্য করছি। এই পার্থক্যটি কেন? বিআরটিএ বলছে যে যাত্রী কল্যাণ সমিতির যে পরিসংখ্যান সেটি হচ্ছে বিভ্রান্তমূলক এবং গ্রহণযোগ্য নয়। আসলে কি কেন আপনাদের এই পরিসংখ্যান কতটা অথেন্টিক বা সঠিক? যাত্রী কল্যাণ সংস্থার এই পরিসংখ্যান নিয়ে যে প্রশ্ন তুলেছে বিআরটিএ, আপনি কি বলবেন? জি মোজাম্মেল ভাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি প্রশ্নটা শুনিনি, আবার একটু বলবেন। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এই যে সড়ক দুর্ঘটনার সংখ্যা, মৃত্যুর সংখ্যা নিয়ে আপনাদের পরিসংখ্যানের সাথে বিআরটিএ এর পরিসংখ্যানে আমরা একটা পার্থক্য দেখছি। আর বিআরটিএ বলছে যে এতজন মারা যায়নি, কিন্তু আপনারা বলছেন যে 407 জন মারা গেছে। তো এই পরিসংখ্যানের পার্থক্যটা কেন হলো? এবং তারা বলছে আপনাদের পরিসংখ্যান বিভ্রান্তিমূলক এবং গ্রহণযোগ্য নয়। দেখুন, আসলে আমাদের রিপোর্ট যে গ্রহণযোগ্য এই কথা আমরা নিজেরাও দাবি করছি না। আমরা যেটা রিপোর্ট গণমাধ্যম থেকে নিয়ে আসি, আজম ভাই আপনি নিজে বলুন তো, সব দুর্ঘটনা কি গণমাধ্যমে আসে না? তাহলে আবার সবকটি দুর্ঘটনার রিপোর্ট যেটুকু গণমাধ্যমে আসে, সবকটি কি গণমাধ্যম পত্রিকায় স্থান দিতে পারে? কোন সময় যদি গুরুত্বপূর্ণ নিউজ থাকে, নিত্যদিনের মেহমান হিসেবে সড়ক দুর্ঘটনার রিপোর্ট গণমাধ্যমগুলো স্থান দেয় না। সুতরাং আমরা যেটুকু রিপোর্ট করি এটা হলো একটা প্রতীকী রিপোর্ট। আমরা মনে করি দেশে সংঘটিত দুর্ঘটনা 20% পর্যন্ত পত্রিকার পাতায় জায়গা পায়। সারা বাংলাদেশের বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সংঘটিত সড়ক দুর্ঘটনা, যেটা শত শত মানুষের প্রাণহানি হয় এবং আহত হয় অনেক বেশি, সেটা কিন্তু গণমাধ্যমে আসে না। যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের সরকারি হাসপাতালগুলো তথ্য নিয়ে রিপোর্টটা করে। এখন আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টও মানবেন না, আবার আপনি প্রাথমিক উৎস থেকে আপনি তথ্য কি এটা যাচাই করার চেষ্টাও করবেন না। আমাদের মতো অধিকার কর্মী, আমরা যারা তৃতীয় উৎস থেকে রিপোর্ট করি, সংবাদপত্র মানে সেকেন্ডারি সোর্স থেকে রিপোর্ট করছি, আপনি আমাদের রিপোর্টও মানবেন না। তাহলে আপনি মানবেন কোনটা? তাহলে আপনার রিপোর্টটা প্রাইমারি উৎসতে চলে যান, প্রাথমিক উৎসতে দেখেন। আর বিআরটিএ রিপোর্টকে যদি আমি সঠিক রিপোর্ট ধরি, তারা যেটা 295 বললো নিহতের সংখ্যা, এটা নিয়েও কি আপনারা বিআরটিএ সন্তুষ্ট? তাহলে কি 295 জনের মৃত্যুর দায়ভারও কি তারা নেবেন না? আমি বিআরটিএ চেয়ারম্যানের সংবাদ সম্মেলনটা শুনছিলাম, উনি বলছিলেন এটার জন্য সবার দায়ী আছে ইনক্লুডিং বিআরটিএ। আরে ভাই, বেতন ভাতা তো তোমাকে দেওয়া হয়, বেতন ভাতা তো এদেশে
এটা জনগণ নেয় না। মুজাম্মেল ভাই, আর আপনি আরেকজন গাড়ি যদি রাস্তায় রাখেন, আমি যদি ফিট গাড়ি 100টার মধ্যে 1টাও না পাই, আর কোনটা ফিট গাড়ি এটা যাত্রীদের দেখার কোনো সুযোগ নাই, তাহলে একটু বলি বিআরটিএ সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল দায় কার, তিনি বলেছেন যে এটা কেবল বিআরটিএ দায় না, অন্যান্য দেশগুলোতে আসলে এই যে সড়ক দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে অন্যান্য সংস্থা থাকে, অন্যান্য মন্ত্রণালয় থাকে, তারা দায়িত্ব পালন করে। বাংলাদেশের বিআরটিএ কেবলমাত্র নিয়ন্ত্রক সংস্থা। না, এখানে সরকারের পক্ষ থেকে অথবা বিআরটিএ এর পক্ষ থেকে সবসময় জনগণকে দায়ী করা হয়। আপনি বক্তব্যগুলো ক্লিয়ার করে শুনবেন, সবসময় জনসচেতনতার কথা বলা হয়। এখন ভাই আমি যে রোডে গেলাম, ওই রোডে যদি সবকটি গণপরিবহনই আনফিট গাড়ি হয়, তাহলে আমাকে বাধ্য হয়ে ফিট গাড়ি না পাইলে আনফিট গাড়িতে উঠতে হয়। এই যে এইবারের ঈদ ম্যানেজমেন্ট মিটিং গুলোতে আমি গলা ফাটিয়ে বলছিলাম, সবার সামনে বলছি, সবাই বলছে যে আমরা একটা লোককেও বাসের ছাদে, ট্রাকের ছাদে, পণ্যবাহী পরিবহনে উঠতে দেব না। আমি বললাম যে এই সমস্ত এগুলো গলাবাজির বক্তব্য, এটা এই পর্যন্ত সীমাবদ্ধ, এই মিটিং পর্যন্ত শেষ। আপনি ঈদের আগে আমরা দেখবো সবাই বাসের ছাদে, ট্রেনের ছাদে যাচ্ছে। যদি এটা যদি আপনাকে বন্ধ করতে হয়, যে মেকানিজম গুলো দরকার ওটা আপনাদের জানা নাই, ওই মেকানিজম গুলোতে আপনারা আসেন। ঈদের সময় 4-5 দিনের ব্যবধানে এই যে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়ছে, এই 1.5 কোটি মানুষের জন্য প্রয়োজনীয় যানবাহন, রেল, বাস যাই বলেন না আছে নাই তো, ফলে ছাদে লক্ষ চক্কর গাড়ি তো নামাতে হচ্ছে, তাদের প্রয়োজন চাহিদা আছে, তাদেরকে বাসায় বাড়িতে যেতে হবে। ফলে সরকার না চাইলেও এটিকে রোধ করা সম্ভব কিনা, এটাকে আমরা বাস্তব কথা বলছি। পৃথিবীতে আজম ভাই, ম্যানেজমেন্টের মধ্য দিয়ে পৃথিবীতে অনেক দেশ তার ক্রাইসিস ম্যানেজ করে, কিন্তু আমরা এটা করতে পারছি না। আপনি ঈদের 2 দিন আগে দেখছেন না বাসগুলো ফাঁকা, অথচ পণ্যবাহী পরিবহনে মানুষ যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষটি, আমি বারবার বলছি, যে মানুষটি 10-15 হাজার টাকা বেতন ভাতা মিলাইয়া পায়, তার পরিবারের 4 জন সদস্য যদি থাকে, তার ভাড়া ছিল আগে 400 টাকা, এটা হয়ে গেছে 1200 টাকা, তাহলে সে কি অর্ধেক টাকা পথে দিয়ে দিতে পারবে? তার ঈদ করবে কি দিয়া? পৃথিবীতে সব দেশে এই ধরনের মানুষ যায়। কিন্তু আপনি যদি অতিরিক্ত ভাড়া দেন, নৈরাজ্যটা বন্ধ করতে পারতেন, তাহলে বাস কাউন্টার গুলো যায়, ঈদের আগের দিন আমরা কাউন্টার গুলো ফাঁকা দেখলাম, অথচ পণ্যবাহী পরিবহনের সাথে যাত্রী দেখলাম, এটা হতো না। মানে ভাড়া বেশি। আমরা সবসময় বলেছি সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস আছে, অন্যান্য কলকারখানা আছে, আমাদের একটা পরিবহন পুল আছে, তারা তাদের পরিবারের সদস্যদের, তাদের মন্ত্রণালয়ের লোকজনদের সরকারি গাড়িগুলো ব্যবহার করেন, ঈদের জন্য ব্যবহার করেন। যেহেতু সবার ছুটি থাকে, যে অঞ্চল ভিত্তিক দেখা গেল যে চট্টগ্রামে হয়তো সড়ক পরিবহন মন্ত্রণালয়ের 200 মানুষ যাবে, ওখানে 5টা গাড়ি সড়ক পরিবহন মন্ত্রণালয় দিতে পারে। ওখানে ধরেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের 200 মানুষ বরিশাল যাবে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিবহন ফুলের যে গাড়িগুলো আছে ওখানে তারা 5টা বাস দিতে পারে। এই যে তাইলে আমার বিদ্যমান বাসের বহর থেকে এই লোড গুলো কমে আসতেছে। এটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে অনেক কিছু করা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যায় হলো আমাদের এই যে ইন্দোনেশিয়া 2.5 কোটি মানুষ জাকাতে ছাড়ে। তারা কেমনে ম্যানেজ করে? তারা তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ গুলো তারা এই ঈদের যাতায়াতের ব্যবহার করে। 2.5 কোটি মানুষ ইন্দোনেশিয়া থেকে এরকম তারা শহর থেকে গ্রামে যায়। আমি শুনিনি, আবার একটু বলবেন। আপনি যে ইন্দোনেশিয়ার 2.5 কোটি মানুষের কথা বলছেন, এটা আমি প্রথম শুনলাম। যে আমরা তো মনে করলাম যে এটা জাকার্তা শহর থেকে তারা দেশের বিভিন্ন এমনকি দ্বীপপুঞ্জে পর্যন্ত পৌঁছে দেওয়া হয় সরকারি ব্যবস্থাপনায়, এবং সাধারণ মানুষদেরকে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়, এবং তাদের এই যে ডিফেন্সের ইয়াগুলো আছে, যুদ্ধ জাহাজগুলো, এগুলোকেও তারা ব্যবহার করে। আপনি একটু খোঁজখবর নিয়ে জানেন, তাহলে তারা তো ম্যানেজ করছে। নতুন তথ্য দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যাব, ছোট্ট বিরতির পর ফিরে আসবো কুদ্দুস আফরাদ আপনার কাছে। যেটি মোজাম্মেল ভাই অভিযোগ করলেন, আমরাও বিভিন্ন সময় দেখেছি যে আমাদের এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের অভিযুক্ত করা হয়, বিশেষ নাগরিকদের, যে তাদের অসচেতনতার কারণে সেটি হয় যদিও আমরা আলোচনাটুকু করেছি, কিন্তু প্রধানভাবে সেটি আলোচনাটা আসে বলে মূল সমস্যাটা আড়ালে থেকে যায় বা সমস্যাগুলো আড়ালে থেকে যায়। আমরা সেই সমস্যাগুলো নিয়ে কেন কথা বলতে চাই না।
সেটি নিয়ে একটু আপনার কাছে আসবো, যাচ্ছি আমাদের নির্ধারিত বিরতিতে। দর্শক থাকুন আমাদের সাথেই। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, ঈদ যাত্রায় সড়কে এত মৃত্যু কেন, এই শিরোনামে আমরা কথা বলছিলাম মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব কুদ্দুস আফরাদ, আপনার কাছে আসতে চাই, যে আলোচনাটি সূত্রপাত করলেন মোজাম্মেল হক চৌধুরী, যে আসলে ব্যবস্থাপনার অভাব বাংলাদেশের, এবং এই ব্যবস্থাপনা সরকার প্রতি বছরই কিন্তু দাবি করে তারা সফল হয়েছে এই ব্যবস্থাপনায় নিরাপদে, অর্থাৎ যারা ঈদ যাত্রীদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি যে এই যে মৃত্যুর সংখ্যা বেড়েছে, আমরা ভাড়া নিয়ে নানা রকম নৈরাজ্য দেখেছি। ঈদে আমরা দেখেছি ছাদের মধ্যে ট্রেনে, সেই বাংলাদেশ রেলওয়ের ছাদে কিভাবে মানুষজন গিয়েছে। তো এই যে অবস্থা, এই নৈরাজ্যকর পরিস্থিতি, আসলে একটা ব্যবস্থাপনার সংকট। আমরা মৌলিক কোনো পরিবর্তন আনতে পারছি না, যদিও আমরা অনেক ক্ষেত্রে অনেক অর্জন করেছি। আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। মোজাম্মেল হক চৌধুরী সাহেবকে ধন্যবাদ, তিনি পরে এসে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। বিষয়টা হচ্ছে যে আপনি এতক্ষণ আমাদের হিরেন পণ্ডিত, আমাদের দাদা, তারপরে হচ্ছে মোজাম্মেল হক চৌধুরী সাহেব কিছু কথা বললেন, শুনলাম। আমাদের সামগ্রিক তো কিছু ব্যর্থতা আছেই, অর্থাৎ এই ব্যর্থতা সরকারের তরফে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকার যতটা এটার জন্য দায়ী বলা হচ্ছে, জনগণের ফেলিউরটা এখানে বেশি। আসলে কথাটা ঠিক না। তার কারণ হচ্ছে জনগণ কিন্তু অনেক ক্ষেত্রে নিরূপ হয়ে, যেটা মোজাম্মেল হক চৌধুরী বলছেন, বাধ্য হয়ে এইসব যানবাহনে, ফিটনেসবিহীন যানবাহনে উঠে বা দেয়। আবার সরকারে আবার কিছু কিছু দুর্ঘটনা আছে যে আসলে জনগণ বলতে, ওই যে আমি একটু আগে শুরুতে বললাম, ইয়াং শ্রেণীর মোটরসাইকেল দুর্ঘটনা, এগুলো তাদের খামখেয়ালিপনায় পড়ে। ওইসব দুর্ঘটনাগুলো তাদের খামখেয়ালিপনায় পড়ে বেসিক্যালি। আর বাকিগুলার দায়িত্ব এই রাষ্ট্রের নিতে হবে। আমাদের দুর্ঘটনা কমানোর জন্য যেসব চেষ্টা হয় বা কাগজে যেসব বক্তব্য থাকে, যেটা মোজাম্মেল হক চৌধুরী সাহেব বললেন বা হিরেন পণ্ডিত আমাদের দাদা বললেন, যে এসডিজিতে এই টার্গেট করা হচ্ছে 2030 সাল পর্যন্ত। কিন্তু আদৌ থেকে এগুলা আমরা বাস্তবে দেখবো, এগুলো কাগজে থাকে। ধরেন কাগজে আছে সিগন্যালিং এ গাড়ি চলছে, কিন্তু আমি যে প্র্যাকটিক্যালি পাচ্ছি হাতের ইশারায় গাড়ি চলছে, অর্থাৎ অ্যানালগ সিস্টেম। আমাদের কাগজে তো অনেক কিছুই আছে, কাগজের কোনো শেষ নেই, কাগজের কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি প্রথমেই বলছিলাম যে এই সেক্টরটা হচ্ছে সবচেয়ে করাপ্টেড বাংলাদেশ, যত সেক্টর আছে সবচেয়ে করাপ্টেড, সবচেয়ে দেউলিয়া। এখানে আইন কানুনের বালাই নেই। আমি এখনো একই কথা বলছি। একটু আমি একটু প্রশ্ন রাখতে চাই, আপনি যেহেতু বলছেন এই সেক্টরটা সবচেয়ে বেশি করাপ্টেড বা এই সেক্টরটার সংকট আছে, আমি কেন এই সংকটটি একটু বলি। যে এইখানে যে পরিবহন শ্রমিকরা আছে অথবা পরিবহন মালিকরা আছে, তাদেরকে রাজনৈতিকভাবে এক ধরনের সুবিধা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় অবরোধের সময় বিরোধী দলে তারা একজন সরকারের পক্ষে দাঁড়িয়ে কাজ করে বা ভূমিকা রাখে বলে সরকার তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বা সিদ্ধান্ত নিলেও সেটা বাস্তবায়ন করতে পারে না। ওই যখন সড়ক আইনের প্রসঙ্গটি এলো, তখন কিন্তু এই কথাগুলো এসছে। আপনি কি তাই মনে করেন যে আসলে সরকারের সাথে স্বার্থান্বেষী মহলের একটা স্বার্থগত সংযোগ আছে বলে মৌলিক কোনো পরিবর্তন আনতে পারছে না সড়কে? দেখুন, এখানে বর্তমানে আমি প্রশ্নটা রেখেছি কুদ্দুস ভাইকে। কুদ্দুস ভাই একটু বলুন, আসবো আমরা এই বয়সে যা দেখছি, এটা হচ্ছে এখানে আসলে এই সেক্টরকে রাজনৈতিকভাবে, এই সরকার না, এর পূর্ববর্তী যতগুলো সরকার ছিল, এই সেক্টরকে রাজনৈতিকভাবে কিছুটা ব্যবহার করা হয়। কিন্তু এটা মুখ্য না। রাজনৈতিকভাবে ব্যবহারের পাশাপাশি যদি আইন কানুন ঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে অনেক ঠিকভাবে, অনেকটা বলছি আমি, কিন্তু সবটা বলি নাই, তাও কিন্তু আমরা অনেক উন্নতি হতে পারি। কিন্তু এই সেক্টরটার থেকে এত চাঁদার সিস্টেম, কে চাঁদা খায় না এই সেক্টর থেকে কে আখের গুছায় না, সেটা হচ্ছে প্রশ্ন। আমি এখানে যারা আলোচনা করছি সবাই জানি, ছোটবেলা থেকে একটা কথা শুনে এসছি, একটা বাসের 6টা যদি চাকা থাকে, 1 চাকার পয়সা নাকি মালিক পায়, আর বাকি 5 চাকার পয়সাটা হচ্ছে বিভিন্ন জনের হাতে যায়। এই একটা কথা। ধরেন 2018 সালের সেপ্টেম্বর অথবা নভেম্বরে
একদিনে সংসদে দুটো আইন পাস হয়ে গেছে, একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর একটা হচ্ছে সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইন আজ পর্যন্ত ওটা গ্যাজেট অর্থাৎ এটা কার্যকর প্রয়োগ করতে পারলে গ্যাজেট নোটিফিকেশনই হয় না। আর ডিজিটাল সিকিউরিটি আইন পরের দিন থেকে কার্যকর করে ফেলছে, অর্থাৎ এই জায়গাটা ইজি মনে করছে, ওই জায়গাটা ইজি মনে করবে। তাহলে সরকার আইন প্রণয়ন করলো কেন? আপনি যা বলছিলেন তাই মূলত কারণ 2018 সালে যখন এটা করে সামনে ছিল একটা ভোট, সেই জন্য তারা তো প্রথমে এটা রেহাই দেয়, পরে ভোটের পরে দেখলো যে আরো কিছু হবে, রেহাই দেয়। এইভাবে করতে করতে দেখেন 22, 23, 24 নতুন আর একটা সংসদ চলে আসবে, এখন নতুন করে আবার বলছে আইন করা হবে। আর এই আইন তো কাগজে থাকে, আইনের প্রয়োগটা দরকার। আপনাকে আরেকটা সাদা মাটার দৃষ্টান্ত বলি, যারা এখন শুনছেন তারা জানবেন। আমাদের এখানে যে আইন ফলো করে, ধরেন প্রাইভেট কারগুলো সাধারণত অনেকটা আইন ফলো করে, জায়গায় তাকে কিন্তু হেনস্থার শিকার হতে হয়। কার কাছ থেকে? প্রথমত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা যারা থাকে তাদের কাছ থেকে, দ্বিতীয়ত বিভিন্ন প্রভাবশালী মহলের কাছ থেকে। অর্থাৎ আপনি গাড়িটা এক জায়গায় রাখলেন, সেটা নিয়ে নানান কিছু শুরু হয়ে গেল। আপনার গাড়ি সব ঠিক আছে, লাস্টে দেখবেন ট্রাফিক পুলিশ বলতেছে ইন্ডিকেটার দেন, এটা সর্বশেষ বলে যেহেতু করছে কিছু একটা দেন, অর্থাৎ চা খাওয়ার পয়সাটা দেন। এই জায়গায় কিন্তু অন্য যারা আইন ফলো করে তারা কিন্তু হেনস্থার শিকার দেখিয়ে, এটাও কিন্তু একটা বাজে কালচার। এই কালচারটা থেকে যে আমরা শুনতে না পারি, আমরা অ্যাপ্রিসিয়েট করা জানি না। আমাদের আরেকটা জিনিস আছে, ধরেন গাড়িগুলোকে বিভিন্ন জায়গায় সিকিউরিটির নামে চেকিং করার নামে অনেক সময় পুলিশ আটকানোর পর অধিকাংশ যারা প্রভাবশালী মানুষ আছে তারা তার ক্ষমতা দেখা তখন পুলিশকে হেনস্থা করে, অর্থাৎ হেনস্থা আমি অমুক এটা বলে সে, অর্থাৎ গাড়িটা সিকিউরিটি চেকিং এর বাইরে চলে যেতে চায়। কোনো পুলিশ যদি তাকে একটু কথা বলে তখন ধমক দেয়। আবার এতে কিন্তু এই যে যারা সিকিউরিটি দায়িত্ব পালন করে, অর্থাৎ পুলিশের রাস্তাঘাটের যারা দায়িত্ব পালন করে, তারাও কিন্তু একদিক দিয়ে ক্ষতিগ্রস্ত, একদিক দিয়ে সে ধমকের শিকার হচ্ছে, আর একদিক দিয়ে সে এইটার প্রতিশোধ দিতে যায়, কিন্তু সে অন্য কাউকে ওই পয়সার বিনিময়ে তাকে গাড়িটা দেখভাল ওইভাবে না করে একটা পয়সা পায় ছেড়ে দেয়। এতে কিন্তু সামগ্রিক একটা হচ্ছে সিকিউরিটি, আরেকটা হচ্ছে আমাদের সড়ক নিরাপত্তা, দুটোতে আমরা ফেল করছি। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটু আলোচনার এই পর্বে আমরা আসলে করণীয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনাকে ধন্যবাদ কুদ্দুস ভাই, আবার আসবো আপনার কাছে। জনাব হিরেন পণ্ডিত, আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটি হচ্ছে যে আমাদের আইন আছে, কাগজপত্রে সবকিছু আছে, কুদ্দুস ভাই যেটি বলছেন সেটি হয়তো অনেক আগে থেকে আছে। আমরা একটা আইন করলাম, এই আইনটা কিন্তু এক ধরনের আন্দোলনের ফসল। আমাদের এই যে কিশোর ছাত্রছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে তারা ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা নিয়ে আসলো এবং তারা দাবি করলো তাদের যে বন্ধু সড়কে প্রাণ দিল তার প্রতিবাদ করতে গিয়ে, আমরা তার একটা ফসল হিসেবে আইন পেলাম, কিন্তু আইনের কার্যকর প্রয়োগ হচ্ছে না কেন? কোন একটি মামলা হয়েছে অর্থাৎ কোন ড্রাইভারের বিরুদ্ধে যে তার রিকলেস ড্রাইভিং এর জন্য, আমরা কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত এই পর্যন্ত দেখি না। তাহলে আইনটি কেন কার্যকর হচ্ছে না? আইনটি আবার সংসদে সংশোধন করে একটু মালিকের পক্ষে নমনীয় করার জন্য একটা প্রচেষ্টাও নাকি হাতে নেওয়া হচ্ছে। হিরেন পণ্ডিত, ধন্যবাদ আপনাকে। আসলেই 2000 কুদ্দুস ভাইও বলেছেন, তারপরে মোজাম্মেল ভাই বলেছেন বিষয়গুলো। 2018 সালে সড়ক পরিবহন আইন প্রথমে পাশ করানো হয় একটা বিশেষ পরিস্থিতিতে, এবং এটা অনেকদিন ঝুলেছিল। তারপরেও দেখেন যে একটা আইন যখন আপনি বাস্তবায়ন করবেন তার কতগুলো বিধিমালা প্রয়োজন হয়ে পড়ে। সেই বিধিমালা শেষ পর্যন্ত 2022 ডিসেম্বর মাসে গ্যাজেট প্রকাশ করেছে, কিন্তু তারপরেও কোনো সেটারও কিন্তু বাস্তবায়ন হয় নাই। যেমন সেই বিধিমালায় ছিল সড়ক ও মোটরযানের প্রকারভেদে ভিত্তিতে গতিসীমা নির্ধারণ করবে সরকার, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং হেলমেট যারা পরেন, বিশেষ করে মোটরসাইকেল কথা এসছে। আপনি যদি গত 1-2 বছরের পরিসংখ্যান দেখেন, দেখবেন যে 60 থেকে 65% মৃত্যু কিন্তু ওই মোটরসাইকেলের আরোহীদের বা মোটরসাইকেল যারা চালান তাদের ওই অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে। এবং এই হেলমেট গুলো পর্যন্ত মানসম্মত না। তাহলে এটা শুধু বিআরটি এর বিষয় না, এটা বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট করবে সেটাও যথাযথভাবে হচ্ছে কিনা সেটা সঠিক তদারকি হচ্ছে না। তারপরে সেই হেলমেটটা যথাযথভাবে বাঁধা হলো কিনা, বা বাংলাদেশে কোন ধরনের হেলমেট চলবে, কোনটা বেশি সেফ এন্ড সিকিউর, সেইটার ওই ব্যাখ্যা কিন্তু বিধিমালায় দেওয়া আছে, কিন্তু সেটাও এখনো সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এটা ঠিক বলছেন যে আমাদের দেশে একটা আইন হলে বা বিধিমালা হলেও এটা
প্রপার এনফোর্সমেন্ট, যেটা ওই যে বিআরটি এর লোকজনের এনফোর্সমেন্ট ডিভিশন যারা আছেন ম্যাজিস্ট্রেটের, সেই বিষয়টা দেখার কথা। কিন্তু ওনারা ওই যে লোকবলের সংকটের কারণে হয়তো সব জায়গায় দেখতে পারেন না বা দেখা সম্ভব হয় না। তারপরে সিট বেল্ট বাধ্যতামূলক করছে, বিশেষ করে শিশু এবং সামনের সিটে যারা থাকেন তাদের। তো এইগুলো কোনোটাই হয় নাই। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেফ সিস্টেম অ্যাপ্রোচ, যেখানে বলা হয়েছে নিরাপদ সড়ক, নিরাপদ মোটরযান, নিরাপদ সড়ক ব্যবহারকারী, নিরাপদ গতিসীমা, এবং কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটেই যায় তারপরে ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আনতে হবে যাতে ক্ষয়ক্ষতি বা এর পরিমাণটা কম হয়। তো আপনি বলেন যে এইগুলো কোনটার এনফোর্সমেন্ট এখন সঠিকভাবে আছে আমাদের এখানে? কোনোটাই কিন্তু নাই। কিন্তু এই বিধিমালায় কিন্তু খুব সুন্দরভাবে বিষয়গুলো লেখা আছে। তো এখন এখানে ওই প্রয়োগকারী সংস্থাকে যদি মানে এগিয়ে না আসেন ওনারা, তাহলে তো ওই বিষয়টা আরো জটিল হবে। এবং আপনি যেটা বলছেন যে সরকার মালিকদের চাপে হোক বা প্রভাবশালী মহলের চাপে হোক, এই জায়গাটায় আইনটাকে আরো মানে ওই শাস্তির যে বিধান ছিল বা সড়কের যে এগুলো ছিল, বিষয়গুলো ছিল, সেই লোকগুলোকে আরো মানে নমনীয় করার চেষ্টা করেছেন এবং সেটা অলরেডি একটা পর্যায়ে আছে। এবং এইগুলোতে আমি মনে করি যে সচেতনতার দরকার আছে, এবং যে 5টা সেফ সিস্টেম অ্যাপ্রোচের কথা বলা হয়েছে সেগুলো দরকার আছে। যারা রাস্তা ব্যবহার করবেন তাদেরও দেখতে হবে। ওই যে আমি আবারও উল্লেখ করছি যে কুদ্দুস ভাই বলেছেন যে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছেন, এখানে মানে হঠাৎ করে একটা দ্রুত গতি সম্পন্ন গাড়ি আসলে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা মুখোমুখি হতে হয়। তো আমাদেরকে হ্যাঁ, আপনার সচেতনতার প্রয়োজন আছে নিশ্চয়ই, কিন্তু আসলে সেটা কত ভাগ দুর্ঘটনার জন্য দায়ী, নাগরিক অসচেতনতা, সেটিও একটি গবেষণার বিষয়। সবকিছু নিয়ে আসলে সেভাবে গবেষণা বাংলাদেশে হয় কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। জনাব মোজাম্মেল হক খান, আপনার কাছে আমরা আসতে চাই যে দীর্ঘদিন থেকে আপনারা এই যে নিরাপদ সড়ক নিয়ে কাজ করছেন, যাত্রী কল্যাণ সংস্থা, আমরা জানি আপনি খুব প্রতি ঈদে এই ধরনের পরিসংখ্যানগুলো নিয়ে আসেন আমাদের। কিন্তু এই যে আপনাদের তৎপরতা, এটা সরকার কিভাবে নেয় এবং এটি আসলে এক ধরনের নাগরিক উদ্যোগ, আসলে এই যে নীতি পদ্ধতি বা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো একটা প্রভাবক হিসেবে কাজ করে কিনা? আর বাংলাদেশে যে নিরাপদ সড়ক আইন যে কার্যকর হচ্ছে না, তার আসলে মূল কারণগুলো কি? মানে আপনি আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলুন, সংকটটি আসলে কোথায়, মূল সমস্যাগুলো কি? দেখুন, আসলে আমাদের দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম এগুলো বা আমাদের পর্যবেক্ষণগুলো সরকার কিভাবে আমলে নেয় এটা নিশ্চয়ই আপনারা বলবেন এবং আমাদের এখানে বিজ্ঞজনেরা আছেন তারা বলবেন। আমরা মনে করি তারা এখন অনেকাংশেই আমলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা বেশ কয়েকটি জায়গায় হোঁচট খায়। সরকারের আন্তরিকতা আমরা কোনো জায়গাতে ঘাটতি লক্ষ্য করি না, কিন্তু সরকারের মেকানিজমে যারা এই কাজগুলো তুলে আনবেন, আপনি ফসল মাঠে চাষ করলেন, ফসল যারা তুলে আনবেন তারা যদি অপচয় করেন, তারা যদি দুর্নীতিতে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার গোলায় ঠিক মতো ফসল ঢুকবে না। ঠিক এমনি করেই সড়ক নিরাপত্তার ফসলও দুর্নীতি, অব্যবস্থাপনা, চাঁদাবাজি, যারা এই খাতগুলোতে যারা আছেন তারা হয়তো ঠিক মতো ফসলটাকে সরকারের গোলায় ভরতে দিচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, চেষ্টা করছে। আপনি বলছিলেন, আমাদের এখানে একটু আগে আলোচনা করছিলেন, আমি যেটা বড় ধরনের ঘাটতি লক্ষ্য করি সেটা হলো যে আমাদের এখানে আসলে এক্সপার্ট লোকজন নেই। আমরা আমলাদের উপর নির্ভর হয়ে পড়েছি এবং বাস মালিকদের উপর নির্ভর হয়ে পড়েছি। আমার নীতি নির্ধারণের জায়গায় আমলারা থাকেন যারা আসলে গণপরিবহন ব্যবহার করেন না, যারা হয়তো এসি রুমে বসে থাকেন। আপনি কল্পনা করতে পারেন এই তীব্র গরমে যদি আপনি রাজধানীতে বাসে চলাফেরা করতে হয়, যে বাসে ফ্যান থাকবে না, যে বাসে একদম প্রখর রোদ আপনার মাথার উপরে পড়বে এবং এই মাথার উপরে একটা টিনের ছাউনি, বাসের উপরে টিনের ছাউনি থাকবে, ওই যাত্রীটির কষ্ট আমার নীতি নির্ধারণে যারা আছেন তারা যদি না অনুভব করেন তাহলে এই সমস্যাটি কোনোদিন সমাধান হতে পারবে না। আমরা বহুবার চেষ্টা করেছি আমলাদেরকে মাঝে মধ্যে যাতে প্রতীকী অর্থে তারা গণপরিবহন গুলো ব্যবহার করেন, তাহলেও কিন্তু আমরা
অনেকগুলো, শুধু সড়ক দুর্ঘটনার সমস্যা এটি আসলে আমলাদের অনেকগুলো সমস্যা জায়গা আমরা পরিষ্কার করতে পারতাম। এটি কি আসলে আমলাদের সমস্যা নাকি রাজনৈতিক সিদ্ধান্ত বা নীতি পলিসি যারা তৈরি করেন তাদের সমস্যা? আসলে আমাদের রাজনীতির নেতারা চান না যে এই ব্যবস্থাটা পরিবর্তন হোক। বর্তমানে যিনি আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী আছেন, উনি সরকার, আমরা জানি দলের সাধারণ সম্পাদক এলজিডি মন্ত্রী হিসেবে আমরা স্বাধীনতাত্তর বাংলাদেশে পেয়ে আসছিলাম। এই প্রথমবারের মতো সড়ক পরিবহন মন্ত্রী দলের সাধারণ সম্পাদক, এবং শুধু তাই নয়, উনি পরপর 3 মেয়াদের, এখন 4র্থ মেয়াদে দায়িত্ব নিয়েছেন। উনি টানা 4 বারের মন্ত্রী। এখন বিষয়টা হলো যে আমি রাজনৈতিক সদিচ্ছা নাই এটা মনে করি না, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা যদি সরকারের না থাকতো তাহলে বিগত সরকারের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার আসতো না। কিন্তু এখন কথা হচ্ছে যে যাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে, মন্ত্রী হিসেবে হোক অথবা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে হোক অথবা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে হোক, তার কাছে যদি প্রভূত জ্ঞান বুদ্ধি না থাকে, কারিগরি জ্ঞান বুদ্ধি না থাকে, সে যদি টেকনিক্যাল পার্সন না হয়, তাহলে সে এই যে জঞ্জাল এখান থেকে বেরিয়ে আসবার মতো ডাইনামিক কোন পরামর্শ, ডাইনামিক কোন পলিসি এখানে সংযুক্ত করতে পারেন। আমার কাছে এই জায়গাতে অভাব বলে মনে হয়, এই জায়গাতে ঘাটতি বলে মনে হচ্ছে। কারণ ধন্যবাদ ভাই, আমরা আলোচনার শেষের দিকে আপনার উন্নত দেশগুলো বা আমাদের মতো দেশগুলো সড়ক ব্যবস্থাপনায় কি ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে, ভবিষ্যতে আপনারা কেবলমাত্র মৃত্যুজনিত পরিসংখ্যান না দিয়ে এটি আপনারা একটু উপস্থাপন করবেন এবং আমাদের কর্তা ব্যক্তিদের সামনে সে প্রত্যাশা আমরা করি। আমাদের এই আলোচনা অনেক দর্শক দেখছেন, আমরা দেখছি যে লাইভে মিলেনিয়াম টেলিভিশনের এই আলোচনা সারা পৃথিবীব্যাপী দর্শকরা দেখছেন, অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। আমি 2-1টা মন্তব্য একটু পড়তে চাই। লাইফ সাদাত আলী বলেছেন, লাইফ ইজ লাভলি বাট গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এজেন্সিজ আর ম্যানেজিং দেয়ার এফোর্টস টু মেক মানি, নাথিং এলস। আমরা দেখেছি যে নাদিয়া সূত্র তিনি বলেছেন, গুড শো ফর এভরিওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড, সিকিউরিটি কোড অ্যান্ড সেফটি ফর দ্য পিপল। আমাদের এমনই বলেছেন মোহাম্মদ বক্কর, তিনি ভেরি গুড নিউজ অ্যান্ড ইনফরমেশন আওয়ার পিপল, গ্রেট জব। মিলেনিয়াম টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ সড়কের নিরাপদ করার ক্ষেত্রে কিছু মন্তব্য দিয়েছেন। দর্শক, আমরা সকলের মন্তব্য পড়তে পারছি না সময় অভাবে। আপনারা মিলেনিয়াম টেলিভিশনের সাথে থাকুন। সপ্তাহের 2 দিন আমরা মঙ্গলবার এবং শনিবার জনগুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলি, এবং এক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত স্কলার বা বিশেষজ্ঞ তাদেরকে আমরা ডাকি সে বিষয়ে কথা বলার জন্য। ভবিষ্যতে আয়োজনগুলো আপনারা থাকবেন। আমরা আলোচনার শেষের দিকে আমরা ছোট্ট করে একটু মন্তব্য চাইবো 3 জন আলোচকের কাছে আসবো যে আসলে কি করা দরকার। 1, 2, 3 করে যদি একটু কোর পয়েন্ট গুলো আপনারা একটু বলেন যে আমাদের মৃত্যু সড়কে কমানোর জন্য আমরা কি করতে পারি। জনাব কুদ্দুস জাফরার। আপনার সাউন্ডটি আনমিউট করে নিন। আমরা তো অনেক কিছুই করি, মূলত কাগজে বা ভয়েসে আমরা বলি, কিন্তু বাস্তবায়নে, রূপায়নে যে আমরা সেটা থাকতে পারি না। ধরেন আমি যদি এখন বলি যে রেলওয়ে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হলো এটা উন্নতি বৃদ্ধির জন্য, পরে দেখা গেল সেটা উন্নতি করছে না। হ্যাঁ, কেন করছে না? ওইখানে কিন্তু গাফিলতি, এই আমলা চক্র, এই প্রশাসন যন্ত্র তার কাছ থেকে নিয়মিত টাকা নেয় নাই, সার্ভিসটা কেমন দিচ্ছে এটার খোঁজ খবর করে নাই, যার দায়িত্ব সে ওইখানে যায় নাই। আমাদের আমার মনে হয় অনেক কিছু প্রাইভেট সেক্টরে যাচ্ছে এবং তারা ভালো করতেছে সার্ভিসের ক্ষেত্রে। আমরা প্রথমে একটা বড় সড়কের একটা অংশ প্রাইভেট সার্ভিসে দিয়ে দেন, দেখবেন এখানে দুর্ঘটনা কমে যাবে, কিন্তু তদারকিটা গভর্নমেন্টের লাগবে। এখন তদারকি থেকে যদি খামতি থাকে কখনই পারবে না। আর আমাদের এখানে আরেকটা অত্যাচার হয়, এই অত্যাচারটা গভর্নমেন্টের বন্ধ করতে হবে। প্রাইভেট সেক্টর কিছু দেওয়ার নামে মানে ওর কাছ থেকে একটা বড় অংশ টাকা নেয়, নিয়ে নিলে ও আবার এটা প্রাইভেটের অর্থাৎ পাবলিকের উপর এটা প্রয়োগ করে। প্রাইভেট সেক্টরে কোনো কিছু যাওয়া মানে মানুষের আর্থিক ক্ষতির সম্মুখীন না, এই জায়গাটা সরকারকে সজাগ হতে হবে। যেমন সর্বশেষ রেলওয়ে কর্তৃপক্ষ ভেন্ডার মেশিনের মতো কয়েকটা জায়গায়, কয়েকটা এই স্টেশনে ধরেন আপনার টিকিট ক্রয়ের ব্যবস্থা করছে, তার জন্য অতিরিক্ত 20 টাকা দিতে হবে। এইটা তো তার আরো সাশ্রয়, বিনা টিকিটদারেরও টিকিট করে যাবেন, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাবেন, তার সাশ্রয়। এখানে তাকে আরো কম দেওয়া দরকার। আমাদের এখানে গোটা দুনিয়া, আমি যেটা বলতে চাই, গোটা দুনিয়ার টিকিট করতে গেলে ইন্টারনেটে বা ডিজিটালি সেখানে ছাড় পাওয়া যায়, যত আগে কিনবেন তত কমে কিনবেন। বাংলাদেশে হচ্ছে আপনাকে বেশি দিতে হবে, অর্থাৎ উল্টো রডটা। এইগুলো সরকারের মাথা কে চাপায় আমি জানি না।
আমি তারপরে বলবো যে এখানে প্রাইভেট সেক্টরকে যদি কোনো জায়গায় কাজে লাগানো উচিত। সরকার নিজে পারবে না এটা। জি, কিন্তু প্রাইভেট সেক্টরের এ ধরনের অংশগ্রহণ হলে অনেকে আমরা বলি যে আসলে এগুলো আসলে আমরা ধনপতিদের হাতে দিয়ে দিচ্ছি, আমাদের প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে অনেকে আমি ওইটাই তো বললাম তার কাছ থেকে কিছু টাকা নেয়, নাম মূল্য দেয় এবং সেই ধন্যবাদ কুদ্দুস ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। জনাব হিরেন পণ্ডিত, আপনি 3টা পয়েন্ট বলুন যে আসলে আমরা কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারি সড়ককে নিরাপদ করার জন্য, কি কি বিষয় অবলম্বন করতে পারি? প্রথমে বলবো যে সম্মিলিত প্রচেষ্টা লাগবে, মানে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে এই বিষয়গুলোতে, এখানে পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রী সবাইকেই এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকার যে আইনগুলো করেছে 2018 সালের পরিবহন আইন এবং বিধিমালা সেটার সঠিক বাস্তবায়ন খুব জরুরি দরকার, এটাতেও সবার সহযোগিতা দরকার। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে আসবো। আমরা দেখছি বাংলাদেশ এখন আসলে উন্নয়নের দিক থেকে, অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে আমাদের প্রশংসিত হচ্ছি। আমরা ঢাকায় মেট্রো রেল পেয়েছি, আমাদের পদ্মা সেতুর মতো একটা বড় সেতু আমরা বাস্তবায়ন করতে পেরেছি, মেগা প্রজেক্ট নিজের টাকায়, এবং বাংলাদেশের এখন একেবারে প্রত্যন্ত অঞ্চলে পাকা সড়ক গিয়েছে। আমাদের সড়কগুলো অনেক বেশি ভালো হয়েছে, আগের চেয়ে আরো বেশি শক্ত হয়েছে এবং আধুনিক হয়েছে। তো এই যে পরিবর্তন হয়েছে সেটা আসলে সরকারের প্রচেষ্টা। আপনি কি মনে করেন যে আমাদের সড়ক অন্তরকে জনগণের জন্য নিরাপদ করার ক্ষেত্রে সরকার আরো বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারে? সেক্ষেত্রে আপনাদের সুপারিশ বা সহযোগিতাগুলোর মূল জায়গাগুলো যদি একটু বলেন, আপনাকে দিয়ে শেষ করব। মূল জায়গা হলো, আমি মনে করি আপনি যেটা বলেছেন সরকারের উন্নয়নের মাইল ফলক যদি দেখি, অবকাঠামো নির্মাণে এখন কোন অবকাঠামো নির্মাণ নিয়ে আসলে প্রশ্ন তোলা যাবে না। এখন সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। বলতে গেলে আমরা বলতে পারি প্রায় 80 থেকে 85% সড়ক মহাসড়ক সারা বাংলাদেশে ভালো, কিন্তু মাত্র 10 থেকে 15% বা তার একটু বেশি হবে হয়তো কোন জায়গায় নির্মাণ ত্রুটি আছে বা ভাঙ্গাচোরা সড়ক আছে। কিন্তু সবচেয়ে বড় যে এই যে অর্জনগুলো সরকারের, মেট্রো রেল, পদ্মা সেতু বা অন্যান্য যে অবকাঠামোগত উন্নয়ন, এগুলো ম্লান করে দিচ্ছে এই যে রাজধানী ঢাকার লক্ষ চক্কর বাসগুলো, এগুলো আমরা উচ্ছেদ করতে পারছি না। তারপর আসেন পরিবহনের দুর্নীতি এবং চাঁদাবাজি। ওই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই কুদ্দুস আফরাদ ভাই বলেছেন, উনি বাসের 4টা চাকা থাকলে একটা চাকার টাকা মালিক পায়, 3টা চাকার টাকা অন্যরা খেয়ে ফেলে। এটাই আসলে বাস্তবতা। এখানে দুর্নীতি, চাঁদাবাজি আর হলো ম্যানেজমেন্টের আমাদের পলিসিগত জায়গাতে আমাদের বড় ধরনের দুর্বলতা আছে। তারপরে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে আমি মনে করি স্মার্ট বাংলাদেশে এই যে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর মতো ক্যামেরা পদ্ধতিতে আমাদের চলে আসা দরকার। তা এইসব না করে আমরা শুধুমাত্র পরিবহন মালিকদের প্রেসক্রিপশনে যদি আমরা সড়ক পরিবহন আইনকে কাটাছেড়া করে এটাকে দুর্বল আইনে পরিণত করি, আমাদের জন্য আগামী দিনে আরো বেশি ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে আমি মনে করি। তাছাড়া এই যে দক্ষ চালক তৈরি করা, স্টার মানের সড়ক গড়ে তোলা, আমাদের সড়ক মহাসড়ক উন্নয়ন হয়েছে এটা আমরা মানি, কিন্তু সড়ক নিরাপত্তার দিকে স্টার মানের সড়ক আমাদের এখানে একটি সড়কও আমরা এখনো ডিক্লার করতে পারিনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ সড়ক। এটা কিন্তু আমরা এখনো একটা সড়ক তো স্টার সড়ক, এখানে 4 স্টার, 5 স্টার, 3 স্টার মানের উন্নয়ন আমরা একটা সড়ক তো নিরাপদ সড়ক বানাতে পারিনি। তারপর আসেন মানসম্মত যানবাহন, আমাদের এখানে মানসম্মত যানবাহন নেই, আমরা গণপরিবহন উল্টো নীতিতে চলছি। এখন ইজি বাইক এবং মোটরসাইকেল দেশের প্রধান বাহন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ আমাদের বাস নেটওয়ার্কটা শক্তিশালী করা দরকার। এটা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি এবং আইন এবং বিধি পরিবহন ইজি বাইক একটু আসলে ছড়িয়ে গেছে, একেবারে এটি রোধ করতে এটা ছড়িয়ে পড়েছে, এটা একেবারে ক্যান্সারের মতো ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গা থেকে সরে এসে ইজি বাইকের আমদানি বন্ধ করা, উৎপাদন নিষিদ্ধ করা এবং শক্তিশালী বাস নেটওয়ার্ক গড়ে তোলা।
মোটরসাইকেলের নিবন্ধন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা জমে উঠেছিল কিন্তু সময়ভাবে আসলে আমরা এগিয়ে নিতে পারছি না। অন্য দিনে আমরা হয়তো কথা বলবো এই বিষয়ে আরো, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আমরা এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে মিলেনিয়াম টেলিভিশনে বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চাই। ভবিষ্যতে এই বিষয়ে আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞরা ব্যক্তিরা আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই আলোচনাগুলো দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই অনুষ্ঠানটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা এবং ইউএসএ সময় সকাল 9টায় আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।